বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থাকো। আমি নন্দিতা সেন। কি এমন জাদু আছে ওই ঠোঁটে? এক জোড়া অতি সাধারণ ঠোঁট। অন্যান্য মেয়েদের যেমনই থাকে তেমনই আহামরি ধরনের কিছু নয়। তাহলে দেব কি আবিষ্কার করলো ঠোঁটের মাঝে? নীনা বৌদি তো বলেই ফেললেন মেয়েটির ঠোঁটটির জন্যই একটু খারাপ লাগছে। তাছাড়া শরীরের গড়ন, রং, হাইট ইত্যাদি বেশ পছন্দসই। দেবের সাথে একচোট ঠান্ডা কথা কাটাকাটিও হয়ে গেল। দেব বৌদির কানের কাছে মুখ নিয়ে বলল, আসলে মেয়েটির ওই ঠোঁটের জন্যই ওর সবকিছু এত সুন্দর। নীনা বৌদি আরো কিছু বলতে চাইল, কিন্তু দেব বৌদির সাথে তর্ক করতে চায় না। শুধু বলল, বৌদি আপনি আমার চোখ দিয়ে একটিবার ওকে দেখুন, তবেই বুঝতে পারবেন ওই ঠোঁটে কি আছে। নীনা বৌদি হেসেই উড়িয়ে দেয় দেবের কথা। সবাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আমাকে। শরীরের গড়ন একটু মোটা হলেও গায়ের রং বেশ ফর্সা। মুখের আদলে একটু চ্যাপ্টা ধরনের, কিন্তু বেশ মায়া ভরা মিষ্টি চেহারা। শেষে সকলের সিদ্ধান্ত 5 রকম তো পাওয়া যাবে না। তাছাড়া ছেলের যেহেতু পছন্দ, তাই শুভস্য শীঘ্রম পাকা কথা হয়ে গেল। দেব মনে মনে খুব খুশি, কারণ আমাকে সে বৌদি হিসাবে অনেক কাছে পাবে। দেব ওর দাদা বিকাশের জন্য মেয়ে দেখতে এসেছিল। প্রথম দৃষ্টিতেই আমার ঠোঁট দুটি ওকে আকৃষ্ট করে। যথারীতি ঘটা করে বিয়ে হয়ে গেল। দাদা হিসাবে দেবের সাথে আমার পরিচয় হলো। নীনা বৌদি দুষ্টুমি করে বলেই ফেললো, দেখো মেয়ে, তোমার ঠোঁট দুটি সাবধানে রেখো। তোমার ঠোঁটের উপর কিন্তু অনেকের নজর আছে। ঠিক ওই সময়ই আমি মাথা তুলে দেবের দিকে তাকালাম। দেব একটু লজ্জা পেল। আমতা আমতা করে বলল, বৌদি সেটা তো ছিল মেয়ে দেখতে গিয়ে, এখন ওসব কথা কেন? নীনা বৌদি বলল, আগে থেকে একটু সাবধান করে দিলাম, পুরুষ মানুষ তো, তাই বিশ্বাস করা যায় না। দেব এবার ফান করে বলল, আপনি কি মহিম দাদাকে ওই রকম বিশ্বাস করেন নাকি? একটু অপ্রস্তুত হয়ে রিনা বৌদি সজোরে বলল, না, তা কেন? ও ওরকম মানুষ নয়। দেব বলল, ও বুঝতে পারলাম, মহিম দাদা তাহলে পুরুষ মানুষ না, তাই তাকে বিশ্বাস করা যায়, তাই না? ওর এমন কথা শুনে প্রায় সবাই হেসে উঠল। দেব লক্ষ্য করলো আমিও ঘোমটা নিচে মাথা নিচু করে হাসছি। এইভাবেই পরিচয় পর্বটি শেষ হলো। কিন্তু দেবের চোখে আমার ঠোঁট দুটি শিল্পীর সুনিপুণ হাতে গড়া চিত্রটির মতো সারাক্ষণই ভাসতে থাকলো। সময় পেরিয়ে যায়। এখন অনেক সহজ হয়েছে আমরা। অনেক ঠাট্টা তামাশার কথা শুরু হলো আমাদের মাঝে। কিন্তু দেবের মনের মধ্যে কাটার মতো খোঁচাতে থাকে যে কথাটি, তা আমাকে সে জানাতে পারে না। আমি এরই মধ্যে সবাইকে বেশ আপন করে নিয়ে শ্বশুরবাড়িতে বেশ সুনাম করে ফেললাম। সবাই বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। দেবের সাথে মাঝে মাঝে দেখা হয়, কথা হয়, একটু আধটু দুষ্টুমিও চলল। কিন্তু কখনই বলা হলো না যে আমার ঠোঁটে কি জাদু আছে যা দেবকে সারাক্ষণ আচ্ছন্ন করে রাখে। আমি শ্বশুরবাড়ির গণ্ডি পেরিয়ে হরিয়ানায় স্বামীর সাথে চলে গেলাম। এরই মধ্যে নীনা বৌদির কোল জুড়ে এসেছে একটি পুত্র সন্তান। তাই এখন প্রায় সুযোগ পেলেই আমি আর দেব দেখা সাক্ষাৎ আর আলাপ আলোচনায় আরও বেশ ফ্রি হয়ে গেলাম। আমার স্বামী মিল ফ্যাক্টরিতে চাকরি করে, তাই তার বাড়িতে তেমন থাকা হয় না। আমার দেব কাজের জন্য বাইরে বেশ সময় থাকে। একদিন দেব সুযোগ পেয়ে বলেই ফেলে ওর মনের মধ্যে উত্তপ্ত লাভা অবিরত ধারায় যে যন্ত্রণা হচ্ছে তার কথা। কথাটি শুনে আমার মনে পড়ে গেল বিয়ের সময় নীনা বৌদির কথা। চোখের সামনে ভেসে উঠল দেবের লজ্জা অবনত মুখটি। আমি হেসে বললাম, এমন কি পেলে আমার ঠোঁটে যে তোমার ভেতর এত যন্ত্রণার সৃষ্টি হলো? দেব মাথা অবনত করে বলল, আমি জানি না, আমি কিছুই বলতে পারবো না। কনে দেখতে গিয়ে তোমাদের বাসায় যখন প্রথম তোমার দিকে তাকাই,
তখন আমার দৃষ্টি কেড়ে নেয়। তারপর আমি আপনাকে শতরূপে দেখতে চেষ্টা করি, কিন্তু সব কিছু ওই ঠোঁটে গিয়ে শেষ হয়ে যায়। আমার মনে হয় আপনার ওই ঠোঁট দুটির জন্যই আপনি এত সুন্দর। আমি এবার মুচকি হেসে বললাম, কিন্তু তোমার দাদা তো অপছন্দ করে। দেব এবার কাব্যিক সুরে বলল, দাদা তো ওর চোখ দিয়ে দেখেছে। ও যদি আমার চোখ দিয়ে দেখতো তবেই বুঝতে পারতো কি আছে। আমিও জানি আমার কি আছে। এরপর কি হতে চললো তা শুনতে চাইলে পরের পর্বে চোখ রাখো।